নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প চতুর্ভুজ, কলমে সুচন্দ্রা চক্রবর্তী। হ্যালো, কে বলছেন? আমি সৌজন্যা বলছি। ও হ্যাঁ, বলো, বাড়িতে সবাই ভালো তো? হ্যাঁ গো, সবাই ভালো, কেউ কেউ আবার একটু বেশিই ভালো। মুচকি হাসলো সৌজন্যা। মানে? ছাড়ো, তোমাকে না একটা জায়গায় আসতে হবে, আমার তোমার সাথে একটু দরকার আছে। তোমার দরকার আমার সাথে? হ্যাঁ রে বাবা, তুমি আসতে পারবে কি না বলো। ওকে, আসবো। কোথায় আসতে হবে? অর্কিড রেস্টুরেন্ট চেনো তো? হ্যাঁ চিনি, ওখানেই আসতে হবে। ওর সামনে যে একটা ফাঁকা জায়গা আছে, ওখানে আসতে হবে। 14ই ফেব্রুয়ারি ঠিক দুপুর 12টায়। আসবে তো? চেষ্টা করব। ওসব বললে কিন্তু হবে না, আসতেই হবে, ব্যাস। ওকে, আসবো আমি। হাসি মুখে ফোন নামিয়ে রাখলো সূর্যমুখী। সেদিন অফিস থেকে ফেরার পথে জয়ন্ত বলল, সূর্য, আজ আর বাসে ফিরিস না প্লিজ, আমার বাইকে চল না। পাগল নাকি তুই? আমাকে পৌঁছে দিয়ে আবার তোকে ডবল জার্নি করতে হবে তো, বাড়ি ফিরতেও তো অনেক রাত হয়ে যাবে। দূর, চুপ কর তো। তুই যদি বাইকে নিজে থেকে না উঠিস, আমি কিন্তু জোর করে উঠিয়ে দেবো বলে দিলাম। চল বলছি। হাসি মুখে সূর্যমুখী বাইকে উঠে বসলো। জয়ন্ত বাইক স্টার্ট দিল। রাজদীপ সবটা লক্ষ্য করলেও মনে মনে হাসলো। আর মাত্র কটা দিন মিস সূর্যমুখী, এরপর থেকে তুমি আমার গাড়িতে বাড়ি ফিরবে, আমার পাশে বসে, অন্য কারোর গাড়িতে না। হাসি মুখে গাড়িতে স্টার্ট দিল। সূর্যমুখীকে ড্রপ করে দেওয়ার পর ও যেই বাড়ির দিকে পা বাড়ালো, জয়ন্ত ডাকলো, সূর্য। সূর্য হাসি মুখে ঘুরে তাকালো। তোর সাথে কথা ছিল রে সূর্য। হ্যাঁ বল। এখানে নয়, তুই অর্কিড রেস্টুরেন্ট চিনিস? হ্যাঁ চিনি। তুই ওখানে আসবি একদিন প্লিজ। শিওর। কবে যাব বল? আমতা করে জয়ন্ত বলল, এই 14ই ফেব্রুয়ারি ঠিক দুপুর 12টায়। আসবি তো? নিশ্চয়ই। হাসি মুখে উত্তর দিল সূর্যমুখী। মনে মনে বলল, তুই কেন আসতে বলছিস? কিছুটা গেস করতে পারছি। দুজনেরই মুখটা লাল হয়ে গেল লজ্জায়। সূর্যমুখী দৌড়ে ঢুকে গেল বাড়িতে। জয়ন্ত বাইক স্টার্ট দিল। কিন্তু বাড়িতে ঢুকেই ওর মনে পড়ল সৌজন্যাও ওই দিন একই জায়গায় দেখা করতে বলেছিল। হাসলো সূর্যমুখী। ভাবল সৌজন্যা এলে ওর সাথে কথা বলে তারপর জয়ন্তর কথাটা শুনবে। এসে গেল সেই বহু প্রতীক্ষিত দিন। রাজদীপ আর জয়ন্ত সকাল থেকে বারবার রিহার্সাল দিচ্ছে। সূর্যমুখীকে কিভাবে সবটা জানাবে তার প্রস্তুতি চলছে জোর কদমে। সূর্যমুখী আলমারি চষে সব শাড়িগুলো বের করেছে, কিন্তু কোনটা পরবে সেটা ঠিক করতে পারছে না কিছুতে। কৃষ্ণেই সমাধান দিলেন শেষ পর্যন্ত। বড় লোকের মেয়ের সাথে দেখা করতে যাচ্ছিস, এইসব সাধারণ শাড়ি পরে গেলে হবে? এটা পর। একটা লাল পাড় হলুদ কাঞ্জিবরম তুলে দিলেন তিনি মেয়ের হাতে। এই শাড়িটা তো তোমার, তো এবছর পুজোয় কিনেছিলে না? তাতে কি হয়েছে? হাসলেন কৃষ্ণা। শাড়িটা এখনো পর্যন্ত ভাঙেনি। তুই না হয় প্রথম পরলি, আর দেরি করিস না, রেডি হয়ে নে। শাড়িটা পরল সূর্যমুখী। আয়নার সামনে দাঁড়িয়ে ওর হঠাৎ মনে হলো এরকম রঙের শাড়িতেও নিজেকে আগেও দেখেছে বহুবার, কিন্তু কোথায় কবে দেখেছে মনে করতে পারল না। অন্যদিকে জয়ন্ত আর রাজদীপও বেরিয়ে পড়ল নির্দিষ্ট গন্তব্যের দিকে। যাওয়ার পথে দুজনেই গোলাপের তোড়া কিনল। জয়ন্ত কিনল লাল গোলাপের তোড়া, আর রাজদীপ কিনল গোলাপি রঙের গোলাপের তোড়া। ও লাল গোলাপি কিনতে যাচ্ছিল, কিন্তু ওর হঠাৎ মনে হলো সূর্যমুখীর গোলাপি গোলাপি কালারের গোলাপি বেশি পছন্দ হবে। অন্যদিকে সূর্যমুখী 12টা বাজার আগেই পৌঁছে গেছে অর্কিড রেস্টুরেন্টের সামনে। ওর মনের মধ্যে কাজ করছে তুমুল উত্তেজনা। মনে হচ্ছে এর আগেও কোনো এক সময় ও অপেক্ষা করেছে জয়ন্তর জন্য, কিন্তু আবারও কোথায়, কবে অপেক্ষা করছে জয়ন্তর জন্য, আর কেনই বা করছে সেটা মনে এসেও যেন এলো না। ঘষা কাচের মতোই ঝাপসা মনে হলো সবটা। বাইকের শব্দে ঘোর কাটল ওর। ও দেখল জয়ন্ত বাইক থেকে নেমে আসছে, হাতে লাল গোলাপের তোড়া। দেখে আর কিছু বুঝতে বাকি রইল না সূর্যমুখীর। লজ্জায় ওর লাল গোলাপের পাপড়ির মতোই লাল হয়ে গেল। মুখ ফিরিয়ে রইল। বাইকটা পাশে দাঁড় করিয়ে তোড়া হাতে নিয়ে এগিয়ে আসছে জয়ন্ত, ধীর পায়। জয়ন্ত সূর্যমুখীর কাছাকাছি পৌঁছানোর আগেই রাজদীপের গাড়ি এসে দাঁড়ালো। যদিও সূর্যমুখী বা জয়ন্ত কেউই খেয়াল করলো না ওর গাড়ি। রাজদীপ গাড়ি থেকে নামলো দুরু বুকে, হাতে নিল ফুলের তোড়া। কিন্তু কিছুটা এগোতেই চক্ষু স্থির হয়ে গেল ওর।
বিরক্তির সুরে বলে উঠল, ধুর, এখানেও জয়ন্ত, ওকে অ্যাপয়েন্ট করাটাই আমার ভুল হয়েছে। আরে বাবা, বন্ধু আছিস, বন্ধুর মতো থাক না, সব জায়গায় এন্ট্রি নেওয়ার কী দরকার ভাই? গজগজ করতে করতে রাজদীপ আরও কিছুটা এগিয়ে গেল। ওর চোখ পড়ল সূর্যমুখীর দিকে। অজান্তেই ওর মুখ দিয়ে বেরিয়ে এলো, শাড়ি পরে যে তোমায় কী অপূর্ব লাগছে তা তো জানতামই না। কিন্তু তারপরে পা দুটো যেন অবশ হয়ে গেল, আর এক পাও এগোতে পারল না। ও দেখলো জয়ন্ত ওর সামনে হাঁটু গেড়ে বসেছে। লাল গোলাপের তোড়াটা সূর্যমুখীর দিকে এগিয়ে সলজ্জ হেসে বলল, সেই কবে থেকে কথাটা তোকে বলার চেষ্টা করে বলতে পারিনি, কিন্তু আজ সেটা আমি বলবই। একটু থেমে বলল জয়ন্ত, আই লাভ ইউ সূর্য, লাভ ইউ সো মাচ। সূর্যমুখীর গাল দুটো আরও রাঙা হয়ে উঠল। নিচের দিকে তাকিয়ে লাজুক হাসল। সেই হাসি দেখে কাছের গ্লাসের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে গেল রাজদীপের হৃদয়। ও দেখলো সূর্যমুখী ওর হাত থেকে তোড়াটা নিল এবং একটু ইতস্তত করে বলল, লাভ ইউ টু রে জয়ন্ত। তুই আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করলি সূর্য? সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি? সূর্যমুখী ওর হাতে জোর চিমটি কেটে বলল, ধুর পাগল, স্বপ্ন কেন হবে, সবটা সত্যি। আমিও তোকে খুব ভালোবাসি রে। ওরা একে অপরকে জড়িয়ে ধরল। রাজদীপ আর দাঁড়িয়ে থাকার অবস্থাতেই ছিল না। চোখ ফেটে জল এলো ওর। শক্ত করে ধরল হাতের তোড়াটা। গোলাপের কাঁটায় হাত ক্ষতবিক্ষত হয়ে গেল ওর। হাতের রক্তে সিক্ত হয়ে গোলাপি গোলাপগুলো টকটকে লাল হয়ে গেল নিমেষে। তোড়াটা মাটিতে ছুঁড়ে ফেলে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল রাজদীপ। এই সূর্য, লাল গোলাপের তোড়া পছন্দ হয়েছে তোরে? তুই লাল গোলাপ ভালোবাসিস তো? সূর্যমুখী লাল গোলাপ নয়, গোলাপি গোলাপ ভালোবাসে। কিন্তু সে কথা বললে জয়ন্তর খারাপ লাগবে ভেবে কিচ্ছুটি বলল না। হেসে উত্তর দিল, খুব। তাহলে চল এবার লাঞ্চটা করে নিই, চল। হাতে হাত রেখে ওরা চলল রেস্টুরেন্টের ভেতর। রাজদীপ গাড়িতে বসে স্টিয়ারিংয়ে হাত রাখল। স্টিয়ারিংটা রক্তে ভেজে গেল। শ্লেষের হাসি হাসল রাজদীপ। একদিন যখন এইভাবে আমার হাত রক্তাক্ত হয়েছিল, তুমি আমার হাতে ব্যান্ডেজ বেঁধে দিয়েছিলে। কিন্তু আজ আমার সারা শরীর রক্তাক্ত হলেও তুমি আসবে না? আসবে না? জয়ন্ত তো আজ তোমারই অবশ্য আমি কোনোদিন তোমার কেউ ছিলাম না, শুধু দয়া করেছিলে আমাকে, না? হঠাৎ করেই রাজদীপের মাথা গরম হয়ে গেল। রেগে গুমড়োতে লাগলো। তুমি কি মনে করো সূর্যমুখী নিজেকে এক্সট্রাঅর্ডিনারি? না, একেবারেই না। আজকের পর থেকে রাজদীপ চৌধুরী ভুলে যাবে যে সূর্যমুখী বসু বলে সে কাউকে চিনত। হাই স্পিডে গাড়ি চালিয়ে আগের দিন সেই বাড়ির সামনে এসে দাঁড়ালো, কিন্তু নামল না। সূর্যমুখীকে কথা দিয়েছে ও দ্বিতীয়বার আর পরিবারের সম্মানহানি হতে দেবে না। গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির দিকে চলল। গাড়ি থেকে নেমে বিদ্যুৎ গতিতে বাড়ি ঢুকলো। সৌজন্য আর সৈকত অবাক হয়ে এগিয়ে এলো ওর দিকে। খিদে বর্তা, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? সূর্যমুখীর সাথে লাঞ্চটা তো সেরে আসতে পারতিস নাকি? এনাফ, চেঁচিয়ে উঠল রাজদীপ। নেক্সট টাইম ওই নামটা যেন এই বাড়িতে আর কোনোদিনও না শুনি, মনে থাকবে? ওর হুঙ্কারে কেঁপে উঠল সৌজন্য আর সৈকত। অত্রিকা ছুটে এলেন। রাজদীপের হাতের রক্ত তার চোখ এড়ালো না। কি হয়েছে বাবা, তোর হাত কাটলো কি করে? আর এত তাড়াতাড়ি ফিরেই পাইলি কেন? কারোর ভাগ্যে পাপড়ি জোটে আর কারোর ভাগ্যে জোটে শুধু কাটা। তোমার ছেলের ভাগ্যে শুধু কাটাটাই আছে না? শ্লেষের হাসি হাসল রাজদীপ। মিস্টার রুদ্র রায়চৌধুরী ঘরে আছে? হ্যাঁ আছে, কিন্তু রাজ, হাতের রক্ত নিয়ে ব্যস্ত হয়েও না। ওই সামান্য ব্লিডিংয়ে মানুষ মরে না, কিন্তু কিছু ব্লিডিং চোখে দেখা যায় না, সেগুলোর ক্ষত সারাবে কী করে? রাজদীপ আর দাঁড়ালো না, সিঁড়ি বেয়ে ছুটে চলে গেল উপরে। রুদ্র নিজের মনে বই পড়ছিলেন। হঠাৎ দরজায় টোকা পড়ল। কে? রাজদীপ। ভেতরে আসবো? এসো। রাজদীপ এসে দাঁড়ালো রুদ্রর সামনে। বলো, কি বলবে? সরি। কেন? আপনি বারবার বলা সত্ত্বেও আমি পূরবীকে বিয়ে করতে রাজি হইনি, সেটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। বই নামিয়ে হাসি মুখে মুখ তুললেন রুদ্র। তুমি বিয়ে করবে পূরবীকে? সত্যি? হ্যাঁ, এই বিয়েতে আমার মত আছে। আপনি যত তাড়াতাড়ি পারেন বিয়ের অ্যারেঞ্জমেন্টটা শুরু করুন। যাক, শেষ পর্যন্ত মতি ফিরল তোমার তাহলে, হাসলেন রুদ্র। আমি তোমার বাবা রাজদীপ, যা করব সবটাই তোমার ভালোর জন্যই করব। পূরবীর শিক্ষিত ভালো পরিবারে মেয়ে, কিসের অভাব আছে ওর? অভাব নেই, তাই লোভও নেই, কিন্তু কোনো মিডল ক্লাস মেয়ের পাল্লায় পড়লে বুঝতে। প্লিজ এখন এসব কথা থাক, আপনি বিয়ের ব্যবস্থা করুন।
রাজদীপ ছুটে বেরিয়ে এলো ঘর থেকে, নিজের ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল ভেতর থেকে। কিছুতেই আমার পুরো কথাটা শোনে না এই ছেলে। ওই ড্রাইভার অবনীয় মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করতো। ওসব ফ্যামিলির লোকেদের স্ট্যান্ডার্ড আর মেন্টালিটি ভালোই জানা আছে আমার, বিড়বিড় করলেন রুদ্র। অন্যদিকে সূর্যমুখী আর জয়ন্ত লাঞ্চ ছেড়ে হাসি মুখে বেরোলো, কিন্তু রেস্টুরেন্ট থেকে বেরিয়ে কিছুটা এগিয়েই থমকে গেল সূর্যমুখী। রাজদীপের ফেলে দেওয়া গোলাপি গোলাপের তোড়াটা চোখে পড়ল। ইস, কি সুন্দর ফুলগুলো এভাবে ফেলে গেল কেড়ে। হাসি মুখে সূর্যমুখী এগিয়ে গেল সেদিকে। সূর্য, কি করছিসটা কি? কার না কার ফেলে দেওয়া জিনিস উনি দেখতে চললেন, কিন্তু তোড়াটা তুলেই সূর্যমুখী চমকে উঠল। ফুলগুলো রক্ত লাগা দেখেই মনটা ব্যথায় ভরে উঠল। ফুলগুলো বুকে চেপে উদাস চোখে তাকিয়ে রইল রাস্তার দিকে। তুই একটা পাগলি জানিস তো, হাসলো জয়ন্ত। এমন করছিস যেন ফুলগুলো যে রেখে গেছে সে তোর জন্যই রেখে গেছে। তা হয়তো নয় জয়ন্ত, কিন্তু এটুকু বুঝতে পারছি কেউ একজন তার ভালোবাসার মানুষের কাছে আঘাত পেয়ে ফুলগুলো এভাবে ফেলে গেছে। দেখছিস না কেমন রক্ত লেগে আছে ফুলগুলোতে? গোলাপগুলোর সযত্নে হাত বুলোতে লাগলো সূর্যমুখী। তাছাড়া গোলাপি গোলাপ আমার বড্ড প্রিয় রে। সে কিরে, তাহলে তখন বললি যে তুই লাল গোলাপ ভালোবাসিস? হ্যাঁ, তা বাসি, তবে তবে গোলাপি গোলাপি সবচেয়ে বেশি প্রিয়, তাই তো? বলল জয়ন্ত। বেশ, এবার থেকে গোলাপি গোলাপি আনবো তোর জন্য। ওকে ওকে। সূর্যমুখী রাজদীপের ফেলে যাওয়া তোড়াটা হাতে নিয়ে চলল জয়ন্তর বাইকের দিকে। কিরে, তোড়াটা এখনও ফেলিসনি? ওটা বাড়ি নিয়ে যাবি নাকি? আরে ফেলে দিতে না বড্ড মায়া লাগছে রে। দূর খেবি, দে আমাকে, দে, আমি ফেলে দিচ্ছি। জয়ন্ত সূর্যমুখীর হাত থেকে নিতে গেল তোড়াটা, কিন্তু সহসা গর্জন করে উঠল সূর্যমুখী। না, ওটা ফেলতে দেবো না আমি কিছুতে। চমকে উঠল জয়ন্ত। সূর্যমুখীকে ঝাঁকুনি দিয়ে বলল, সামান্য কারণে ওভার রিয়াক্ট করছিস কেন? কয়েকটা ফুল ফেলে দিচ্ছে, একটা জলজান্ত মানুষকে ছুঁড়ে ফেলছি না। সূর্যমুখী নিজের ব্যবহারে নিজেই অবাক হয়ে গেল। মনে হলো যেন ওর ভেতর থেকে অন্য কেউ চেঁচিয়ে উঠল। আনমনা হয়ে বলল, ছাড় না জয়ন্ত, ফুলগুলো এখানে ফেলে গেলেন আমি ঠিক শান্তি পাবো না রে। এগুলো বাড়ি নিয়ে যাই প্লিজ। বেশ, চল। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।